জ্বালানি যে সংকট সেটার জন্য রাষ্ট্র সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোন একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না। আর জ্বালানি মন্ত্রী কইছে কিচ্ছু করার নাই, বসে থেকে দেখতে হবে, এভাবে মাইনে নিতে হবে। কারণ আসেনি আমি না, আমার এত এনার্জি নাই, আমার ঘোড়ায় আসবে। শুনেছেন ঘোড়া রাশি? তো ব্যবসায়ীরা সরকারের সাথে বৈঠকে বসছিলেন, কি দাবি করছে জানেন? অবিশ্বাস্য দাবি। জুন আর জুলাই মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল আগামী 12 মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছেন। আর বলছেন ওই সময় যদি বিল দিতে না পারি তাহলে সংযোগটা কাইটেন না। এই সংকটের মধ্যে কারখানা কিভাবে চলবে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সরকারকে ব্রিফিং করতে হবে, এটা দাবি। গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ব্যবসায়ীরা অনুরোধ করছে যে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত যেন থাকে। দাবিটা খেয়াল করছেন? শেষের দাবিটা ঋণের কিস্তি। মানে গ্যাস সংকট শুধু আর জ্বালানি খাতের সমস্যা নাই, এটা এখন ব্যাংকে ঢুকতেছে। কারখানা বন্ধ তাই আয় নাই তাই কিস্তি নাই তাই খেলাপি ঋণ বাড়বে। দেখেছেন কই যাচ্ছে? আর সবচেয়ে করুণ দাবিটা কি জানেন? প্রত্যেক সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করেন। দেশের রপ্তানি আর সবচেয়ে বড় খাতের নেতারা সরকারের কাছে টাকা চান নাই, ভর্তুকি চান নাই, তারা চাইছেন সপ্তাহে একবার যেন তাদেরকে বলা হয় আসলে হইতেছেটা কি। এটাও বলতে পারে নাই। শুধু কি বড় ব্যবসায়ী, মাছের খামারে বিদ্যুৎ না থাকায় 15 কোটির মাছ মারা গেছে, এরকম যে কত ব্যবসায়ী পথে বসে গেছে আল্লাহ মালুম। কিন্তু আসলে কি ঘটছিল এইটা কি আমরা জানি? আসেন আমরা পুরো ঘটনা না জানলে বাকিটা বোঝা যাবে না। আসেন আল্লাহর নামে শুরু করি। এইটা নিয়ে আমার পুরো 2টা ছুটির দিন স্টাডি করা লাগিছে। সরকারে আছে বিএনপি, আর আমার নিজের ছুটি বিশ্রাম সব জলাঞ্জলি দিয়া খোঁজা লাগে আসলে কি হয়েছে। ইয়া খোদা, দরবেশ বানায় দাও, মন্ত্রিত্ব করবে, উপদেষ্টাকারী করবে, কিছু বালচুন, আর আমার পূজা লিখবে। সমস্যাটা কি হয়েছে? কক্সবাজারে মহেশখালীর কাছে সমুদ্রের 2টা জাহাজ ভাসতেছে। এগুলোর নাম FSRU, ভাসমান স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। বিদেশ থেকে জাহাজ কইরা আসা তরল হিমায়িত গ্যাস মানে LNG এই জাহাজে ঢালা হয়, আর ওইখানে গরম কইরা আবার ওইটা গ্যাসে রূপান্তর করা হয়, তারপর সেটা পাইপে কইরা দেশের ভিতরে পাঠানো হয়। 2টার একটা চালায় দেশি কোম্পানি সামিট, আর একটা চালায় মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি। এটা কেমন মার্কিন কোম্পানি আমরা পরে দেখব। এরা গ্রিডে দিত দেশের গ্যাস সরবরাহের 37%। 1/3 বেশি গ্যাস আসে সমুদ্র ভাসতে থাকে ওই 2টা জাহাজ থেকে। 21শে জুলাই এক্সেলারেটরের জাহাজে আগুন লাগছে। ওই দিন পেট্রো বাংলাদেশে বিজ্ঞপ্তি দিচ্ছিল, তাতে আগুন লাগার শব্দটাই নাই। বলা হয় কারিগরি ত্রুটি, আর জানানো হয় প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস এটা সরবরাহ কমছে। আগুনের কথা দেশের মানুষ জানে আরো পরে। কেন? বয়লারে আগুন লাগলে সেটা কারিগরি ত্রুটি বলে চালাই দেওয়ার দরকারটা কি? এটা মনে রাখেন প্রশ্নটা। 2 দিন পরে 23শে জুলাই LNG থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া কমে যায় 566 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সরবরাহ 2700 থেকে 2800, সেখানে সরবরাহ নেমে দাঁড়ায় 2265 মিলিয়ন ঘনফুটে। 25শে জুলাই পেট্রো বাংলা বিবৃতি দেয়। সে বিবৃতিতে বলা হয় যে আগুন আর কারিগরি ত্রুটির কারণ জানা যায় নাই। দেশি প্রকৌশলীরা জাহাজটা পরীক্ষা করছেন, কিন্তু ত্রুটির কারণ শনাক্ত করতে পারেন নাই, সমাধানও করতে পারেন নাই। এক্সেলারেটকে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হইতেছে। আর তিনি এটাও কইছেন যে ওই FSRU-তে এর আগে কখনো এই ধরনের ত্রুটি দেখা যায় নাই, কখনোই হয় নাই, এবার হইল। আর কারণ কেউ বের করতে পারতেছে না। তাইলে কি নাশকতা হয়েছে? প্রথম দিন কেন ঘটনাকে আগুন বলাই হয় নাই? আগুনের কারণ নিয়ে কোনো তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত জনসমক্ষে আসে নাই। যে যন্ত্রে কোনোদিন এমন একটা ত্রুটি হয় নাই, দেশের সবচেয়ে সংকটজনক মুহূর্তে সেই যন্ত্রের ত্রুটি হইল, আর দেশের প্রকৌশলীরা কারণটাই ধরতে পারলেন না। সন্দেহ করার জন্য এইটুকুই যথেষ্ট। আগুন কেন লাগছিল সেই প্রশ্নের উত্তর দেশের মানুষকে দেওয়া হয় না, দিতে হবে এটা। আর যে রাষ্ট্র 1 মাসে ওই উত্তরটা দিতে পারে না, তার ঘাড়ে সন্দেহের তো ভার চাপবেই। এই ভারটা জনগণ চাপায় নাই, রাষ্ট্র নিজেই ডেকে আনছে। এরপর শুরু হয় মেরামত, আর মেরামতের গল্পটাও খুব অদ্ভুত। কেমন? আসেন দেখি। 2 সপ্তাহ পার হয়, 4 আগস্ট আসে, মেরামত আর শেষ হয় না। চালুর সম্ভাব্য তারিখ কয়েক দফা পিছাইতে থাকে। দৈনিক ঘাটতি 450 মিলিয়ন ঘনফুটের উপরে ঝুলে থাকে। মনে আছে জ্বালানি মন্ত্রণালয় ব্যবসায়ীদের কি বলছিল? 10 আগস্টের পর সব স্বাভাবিক হয়ে যাবে। 14 আগস্ট বিকাল 4টায় আবার কারিগরি ত্রুটিতে সরবরাহ বন্ধ হয়ে যায়। যাব বাবা, রাত 9:30 পর্যন্ত স্বাভাবিক হয় না। তারপর 15 আগস্ট মেরামত শেষ হয়। এইখানে গল্পটা শেষ হওয়ার কথা ছিল। যন্ত্র নষ্ট হয়েছিল, যন্ত্র সারানো হয়েছে, এখন গ্যাস আসবে, চুলা জ্বলবে, কারখানা চলবে, হবিগঞ্জের মানুষগুলো কাজে ফিরবে, হয় নাই।
17 আগস্ট একটা এলএনজি কার্গো আসার কথা ছিল, আসে নাই। ফলে টার্মিনাল থেকে 3 দিন ধরে সরবরাহ কমাইতে 19 আগস্ট বিকালে পুরাপুরি বন্ধ করে দিতে হয়। কেন? এইবার যান্ত্রিক ত্রুটি না, এইবার আগুন না, এইবার জাহাজের ভিতরে চলার মতো গ্যাসই ছিল না, মজুদ শূন্য। 22 আগস্ট দুপুর 2টায় একটা কার্গো ভিড়ে রিগ্যাসিফিকেশন শুরু হয় প্রাথমিকভাবে মাত্র 100 মিলিয়ন ঘনফুট। ওই দিন 2 টার্মিনাল মিলিয়ে মোট এলএনজি 670 মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাস পায় 2300 মিলিয়ন ঘনফুট, চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। আগুন লাগছে 21 জুলাই, মেরামত শেষ 15 আগস্ট, কিন্তু দেশ অচল থাকছে 19 থেকে 22 আগস্ট। মেরামত শেষ হওয়ার 4 দিন পরেও সেই অচলতার সাথে আগুনের কোনো সম্পর্ক নাই। দুইটা আলাদা ব্যর্থতা, একটা কারিগরি ত্রুটি যার কারণ কেউ জানে না, কারিগরি না এটা নাশকতা, আর একটা প্রশাসনিক যার কারণ সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। তাহলে কার্গোটা আসলো না কেন? বাংলাদেশে সাধারণত মাসে 10টা এলএনজি কার্গো আনে। টার্মিনালের সমস্যার কারণে অগাস্টে ঠিক করা হয়েছিল 9টা আনবে, এবং এটার জন্য 3টা দরপত্র ছাড়া হয়েছিল, একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে, একটা স্বল্পমেয়াদী চুক্তিতে, আর 4টা সরাসরি ক্রয় পদ্ধতিতে। ইংরেজিতে বলে ডাইরেক্ট পারচেজ মেথড, ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড। বাংলায় সোজা কথা টেন্ডার ছাড়া। ওই 4টার একটাও আসে নাই। কারণ কি? কারণ হংকং ভিত্তিক এক সরবরাহকারী এমন জাহাজ প্রস্তাব করছে যেটাতে আনবে, যেটা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়, ফলে নেওয়া যায় না। আসছে কি সে আলহামরা নামে একটা জাহাজে, সেইটার আবার একটা কাহিনী আছে। এটা মস টাইপের জাহাজ, মানে ওইটা তরল গ্যাস রাখা হয় ডেকের উপরে উঁচু হইয়া থাকা কয়েকটা বিশাল গোলক, দেখছেন না এরকম, এই বাক্সের মতো ট্যাঙ্কে না। 2 ধরনের জাহাজে আসে, একটা বাক্সের মতো ট্যাঙ্কে, আর একটা গোল হয়ে থাকে উপরে। এই ধরনের জাহাজ একই ধারণ ক্ষমতায় সাধারণ জাহাজের চেয়ে লম্বা হয়, ভারী হয়, আর মাপজোক আলাদা। ফলে ওই যে জাহাজের গায়ে এসে ভিড়বে যেখানে গ্যাস না হবে, সেটা স্থানান্তর করার আলাদা এটা হিসাবের ব্যাপার। আলহামরা নামের এই ভেসেলটা গভীর সমুদ্র পর্যন্ত আইসাও ডকিং আর পণ্য স্থানান্তরের ঝুঁকির কারণে এটা লাগবে, যে এটা বার্থিং বলে, এই বার্থিং এর অনুমতি পাইতে দেরি করছে। এইটা যে এসে লাগতে পারবে না ঠিক মতো, এই হিসাবটা কার করার কথা ছিল? যে চুক্তি পড়ছিল তার। এটা কি কোনো দৈব ঘটনা? কোন জাহাজ নিষেধাজ্ঞার তালিকায় আছে সেটা চুক্তির আগে তো জানার কথা। আর এই মস টাইপের এই উঁচু আলাদ ভেসেল, অন্য ধরনের ভেসেল, এটা বাংলাদেশ টার্মিনালে ভিড়তে পারবে কি পারবে না সেটা তো আগেই জানার কথা, তাই না? যাকে বিনা টেন্ডারে গ্যাস আনার দায়িত্ব দেওয়া হইলো, তার নিজের নৌবহর আছে কি নাই, সক্ষমতা আছে কি নাই, সেটা যাচাই করার নামই তো প্রকিউরমেন্ট। জ্বালানি খাতের কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন যে সরবরাহকারী যাচাই বাছাই গাফিলতি হয়েছে। তো এদেরকে বিনা টেন্ডারে সরাসরি চুক্তি দেওয়া হয়েছে কেন? টাকাটা তো কারো পকেটে গেছে না ওই চুক্তিটা দেওয়ার জন্য? কার পকেটে গেছে টাকাটা? এটাই আসল জায়গা। ডিপিএম এর 4 টাকার অনিশ্চিত হওয়া যাওয়ায় সরকার বাধ্য হইয়া জরুরি স্পট টেন্ডারে যায়, মানে খোলা বাজার থেকে তাৎক্ষণিক কেনাকাটা, মানে যার দাম হাঁকবে তাই দিতে হবে, কারণ হাতে সময় নাই। 5টা টেন্ডার ডাকা হয়, মাত্র 2টায় দরপত্র জমা পড়ে, আর বাকি 3টা একটাও প্রস্তাব আসেনি। যে 2টায় আসে তার একটায় দর ওঠে প্রত্যেক ইউনিট প্রায় $22। $22 শুনলে কিছু বোঝা যায় না, তাই ভাঙ্গা বলি। একটা এলএনজি জাহাজে গ্যাস থাকে 33,60,000 ইউনিট। এতে দেশে চলে 3 দিনের মতো। গত ডিসেম্বরে এই এক জাহাজ গ্যাস কেনা হয়েছিল প্রত্যেক ইউনিট $10.40 কমে। দীর্ঘমেয়াদী চুক্তিতে আরও দাম কম হয়, $9 থেকে $11 হয়। আর এই অগাস্টে সরকার এক জাহাজ গ্যাস কেনার অনুমোদন দিচ্ছে $22.35, দ্বিগুণেরও বেশি। টাকায় কত দাঁড়ায়? সরকারের নিজের কাগজে লেখা আছে ওই এক জাহাজের দাম 949 কোটি টাকা। আর ডিসেম্বরের দামে কিনলে ওই একই জাহাজের দাম হইতো প্রায় 400 কোটি টাকা, মানে এক জাহাজে বাড়তি গেল প্রায় 500 কোটি টাকা। এটা এক বছরের হিসাব না, এটা এক প্রকল্পের হিসাবও না, এটা একটা জাহাজ যে গ্যাসের দেশ চলবে মাত্র 3 দিন। যে প্রতিষ্ঠানগুলো বিনা প্রতিযোগিতায় কাজ পাইল তারা ব্যর্থ হইল, তাদের ব্যর্থতার শাস্তি তারা পাইল না। শাস্তি পেল হবিগঞ্জের শ্রমিক, শাস্তি পেল গাজীপুরের কারখানা, শাস্তি পেল ঢাকার রান্নাঘর, আর শাস্তি পেল ইউরোপের যে অর্ডারটা হারাইলো সেই গার্মেন্টস, আর সে অর্ডারের পেছনে থাকা হাজারটা গার্মেন্টস শ্রমিকের পরিবার। তার মানে এই যে ব্যর্থতাটা, এটা তো কারো না কারোর জন্য লাভজনক হয়েছে, যে বেশি দামে দ্বিগুণের বেশি দামে কিনছে, টাকাটা কার কাছে গেছে? এখন যদি কেউ বলে যে জরুরি অবস্থা তৈরি করে উচ্চ মূল্যে স্পট মার্কেটে ঢোকার রাস্তা বানানো হয়েছে, বিনা টেন্ডারে মধ্যস্বত্বভোগীকে কাজ দেওয়া হয়েছে, জরুরি অবস্থার দোহাই দিয়ে তার সক্ষমতায় যাচাই করা হয়নি, তো এটা চুরি তো না, এটা বাটপারি। এর উপরে বাংলাদেশের এলএনজির প্রধান উৎস হচ্ছে কাতার। এইতে সরকার টু সরকার, জি টু জি বলে আর কি, এই চুক্তির আওতায় কাতার থেকে কেনা হয় এলপিজি। গত 4 মার্চ কাতার তার ক্রেতাদেরকে জানাই দিয়েছে বাংলাদেশ সহ যে এই বছরে বাংলাদেশকে যে চুক্তি অনুযায়ী 40টা কার্গো দেবে,
তার মধ্যে মাত্র 20টা দিতে পারবে, অর্ধেক। মানে মার্চ মাসে সরকার জানতো এই বছরে অর্ধেক আমদানি নাই হয়ে গেছে। তাহলে যে ওই যে আগুনটা লাগছে, এই ঝুঁকিটা তো ওই আগুনটা তৈরি করে নাই। তার মানে অগাস্টের সংকট আসমান থেকে পড়ে নাই, মার্চ থেকে অগাস্ট 5 মাস সময় ছিল, কিছু করে নাই কেন সরকার? এইবার আমরা আর একটু পিছনে যাই। আমরা তো এখন কথা বলতেছিলাম অগস্ট মাসের 4টা কার্গো নিয়ে, কিন্তু এই 4টা কার্গো তো ফুটা কলসিতে পানি ঢালার মতো। কলসিটা ফুটা হইলেও কবে, আর কলসি ফুটা হওয়ার কথা বলতেছি কেন, এটা একটু বোঝা দেখা দরকার। 18 জুলাই 2016 ওই দিন পেট্রোবাংলা মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির সাথে চুক্তি সই করে। এটা আমার কথা না, এইটা এই সরকারের নিজের ওয়েবসাইটেই লেখা আছে। ধরনটা হইতেছে BOOT, বুট না, পায়ের বুট না, মানে বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার, মানে বানাও, নিজের নামে রাখো, চালাও, তারপরে হস্তান্তর করো। মেয়াদ 15 বছর, 2018 থেকে 2032। সাদা বাংলায় বললে ব্যাপারটা এইরকম, এক লোক আপনার এলাকায় একটা দোকান বানাইলো নিজের পয়সায়। দোকানের খরচ ধরেন 1 লাখ টাকা, তারপর দোকানটা আপনাকে ভাড়া দিল, কিন্তু দোকান সেই চালায়, সে নিজেই, আপনি শুধু মাল কিনেন আর ভাড়া দেন। আর 15 বছর ভাড়া দেওয়ার পরে দোকানটা আপনার হয়ে যাবে। শুনতে খারাপ লাগতেছে না, তাই না? টার্মিনাল বানাইতে এটার খরচা ধরা হয়েছিল $17,95,00,000, মানে $18 কোটি মতো। আর এদেরকে ক্যাপাসিটি চার্জে দিতে হয় দৈনিক $4,54,000, বছরে দাঁড়ায় $16,57,00,000। একটা টার্মিনাল বানাইতে লাগে $18 কোটি, আর 2টা টার্মিনালের ভাড়া বাবদ বছরে যায় প্রায় $16,57,00,000। মানে এক বছরে ভাড়ার টাকা দিয়া প্রায় একটা গোটা টার্মিনাল বানায় ফেলা যায়। আর ক্যাপাসিটি চার্জের মানেটা কি? সেটা তো এই অগাস্ট মাসে দেশের মানুষ হারে হারে টের পাইছে। ক্যাপাসিটি চার্জ মানে গ্যাস আসুক বা না আসুক ভাড়া দিতে হবে, আগুন লাগুক, মেরামত চলুক, মজুদ শূন্য হইয়া যাক, জাহাজ 4 দিন বসে থাকুক, ভাড়া দিতেই হবে। যেদিন ওই হবিগঞ্জের কারখানার গেট খুলে নেয় সেদিনও ভাড়া গেছে, দোকান বন্ধ, ভাড়া চালু। এই চুক্তি শেষ হবে 2032 সালে। ওই দিন টার্মিনালটা বাংলাদেশের হবে। তো ওদের এই জাহাজটা কত পুরানো জানেন? যখন ওটা বানানো হয়েছিল দক্ষিণ কোরিয়ায়, আর কোম্পানিটা ওটা বুঝা পায় 2005 সালে, মহেশখালীতে বসানো হয় 2018 সালে। মানে যেদিন এই দেশের গ্যাস ওই জাহাজের ভেতর দিয়ে ঢোকা শুরু করলো, ওই এক্সেলারেটরের জাহাজের ভেতর দিয়ে, সেই দিন ওইটার বয়স 13 বছর। আমরা নতুন কিছু আনি নাই, আমরা 13 বছরের পুরান একটা জাহাজ ভাড়া করিয়া তার উপরে গোটা দেশের জ্বালানি বসায় দিছি। আজ ওইটার বয়স 21 পার। আর এই ধরনের জাহাজের কার্যকর আয়ু সাধারণত 25 বছর। তার মানে 2032 সালে যখন মালিকানা হাতে আসবে বাংলাদেশে, ততদিনে জাহাজটার বয়স 3 দশকের কাছাকাছি। মানে দোকানের মালিকানা যখন পাবেন ততদিনে দোকানটা ভাঙার বয়স হয়ে যাবে। আপনি কটকটি খাবেন বেচা, ওইটা কত ভাবেই না লুটপাট হয়। আপনি 15 বছর ভাড়া দিবেন একটা ভাঙা দোকানের মালিক হওয়ার জন্য। এই এক্সেলারেট এনার্জির এইখানকার হর্তাকর্তা কে জানেন? এই যে পিটার হাস, চিনেন তো, মার্কিন অ্যাম্বাসাডার ছিল। এই এক্সেলারেট এনার্জির যখন পারমিশন যখন হয় তখন তৌফিক আলাই দৌড়ঝাঁপ করছিল, যার নাম নিয়ে এটার অনুমোদনের তদবির করছিল। সে বিভিন্ন জনের কাছে গেছিল, হাঙ্কেরে 1,500 বিজ্ঞানী ওই যে কুত্তে নিয়ে বসে থাকে, হ্যাঁ কুত্তাটা করলে সুন্দর আছে। সেই জন্য এক্সেলারেট এনার্জি সাগরের টার্মিনালটা নিজের পয়সায় বসাইছে $18 কোটি। আর জাহাজটা তখনই ছিল 12 বছর পুরনো। কেউ প্রশ্ন করেনি, কেন করেনি বুঝতে পারছেন? 15 বছর এক্সেলারেটর মোট বিনিয়োগ দাঁড়াবে $50 কোটি। আমাদের হাতে চুক্তির কপি নেই, কিন্তু সরকারের কাছে আছে। সজীব ওয়াজেদ জয় আর বাটপাট তস্কর শিরোমণি তৌফিক আলাইর নাম জড়ায় আছে যে কোম্পানির সাথে। সেই কোম্পানি তো ফ্যাসি উত্তর বাংলাদেশে কাজ করতে পারার কথা না। 2016 সালে সই হওয়া সেই চুক্তির উপরে দেশের 1/3 গ্যাস দাঁড়ায় আছে। যে চুক্তির টাকা দেয় এই দেশের করদাতা, সেই চুক্তির শর্ত আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয় নাই। আপনি সরকারের ওয়েবসাইটে যান, ও বলবে জাহাজের এক্সেলারেটর জাহাজের দৈর্ঘ্য 277 মিটার, প্রস্থ 44 মিটার, ধারণ ক্ষমতা 1,48,000 ঘনমিটার। জাহাজটা কত চওড়া সেটা রাষ্ট্র আপনাকে জানাইতে রাজি, কিন্তু জাহাজটার জন্য আপনি কত টাকা দিতেছেন সেটা জানাইতে রাজি না। মানে আপনি এমন একটা চুক্তির টাকা শোধ করতেছেন যেটা আপনি পড়তে পারবেন না। সরকারকে চুক্তিটা প্রকাশ করতে হবে। মহেশখালীর 2টা টার্মিনালের চুক্তি, ক্যাপাসিটি চার্জের কাঠামো, ঋণের শর্ত, সুদের হার, আর নভেম্বর 2023 সই হওয়া এদের সাথে 15 বছরের ক্রয় চুক্তি যেটা হাসিনা করে গেছে, সব কিছু প্রকাশ করতে হবে। বাণিজ্যিক গোপনীয়তার কথা বললেন না, এটা 2 ব্যবসায়ীর চুক্তি না, এটা রাষ্ট্র আর একটা কোম্পানির চুক্তি যার টাকা দেয় জনগণ। আর মনে রাখেন, বিগত সরকার এই কাজটা করছিল 2010 সালের একটা আইনের বলে, যে আইন বাতিল হয়ে গেছে। তাহলে এখন লুকানোর কি আছে? আর যদি প্রকাশ না করেন তাহলে আমরা ধরে নেব যা রটিছে তার তো কিছুটা বটেই। কাগজটা বের করেন, শুধু কাগজটা, ওর উপরে দায় চাপায় দেওয়ার শিশু সুলভ কাজ বন্ধ করেন।
জয়ের ছায়া যেখানে আছে সেটা বাংলাদেশকে বিপদে এইভাবেই ফেলবে। আপনারা বিপদে পড়েছেন এই সজীব ওয়াজেদ জয়ের জন্য। যদি এটা সংশোধন না করেন দেশের সামনে আরো ভয়াবহ জ্বালানি সংকট আসবে। এই জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে। আর ওই যে আরে সরদের বডিগার্ড ও 1972 কইছিল 5 বছর কিছুই দিবার পারবো না। ওনারে 5 বছর টাইম দেয় না কিন্তু বাংলাদেশের মানুষ, তাও শিক্ষা হয় নাই আমাদের বাণিজ্য মন্ত্রী, সে কয় 2 বছর বিদ্যুৎ দিতে পারবো না। সোহরাওয়ার্দী বডিগার্ডের মতো 1972 বিপুল জনপ্রিয় নেতাই টিকে নাই, আপনি কোন হরিদাস পাল জনগণকে 2 বছর আটকায় রাখবেন? এই বিদ্যুতের সংকট এই সরকারকে গভীর বিপদে ফেলবে। এখনো সাবধান হন, তাছাড়া আজ না বুঝলে বুঝবেন কাল, পাছা চাপড়াইবেন আর পারবেন গাল।